জি স্যার, শুরু হয়েছে স্যার। হুম। তো শুরু করো তুমি, বিসমিল্লাহির রহমানির রহিম করেন। জি, জি স্যার। স্ক্রিন শেয়ার দেখতে পারতেছ? ক্লিয়ার স্যার, ক্লিয়ার স্যার। Yeah. তো আমি একটু ডিজাইনটা একটু চেঞ্জ করি। এই জায়গায় যায় সেটা ডিজাইন গুলো আমি চেঞ্জ করি, তাহলে এটিতে আস্তে আস্তে বা এটিতে আস্তে আস্তে বা এটিতে আস্তে আস্তে, এখন এটিতে আস্তে আস্তে। এখন ক্লিয়ার? জি স্যার, ভিজিবল স্যার, ক্লিয়ার। আচ্ছা, ভিজিবল ক্লিয়ার যদি হয়, সো ডিয়ার ভিউয়ার্স, we are very much pleased to prepare online slideshow in the subject of clinical engineer and medical equipment technology management. So, I am Dr. Engineer Muhammad Anwar Hussain, specialist in health technology management or medical equipment technology management. Now we are coming definition of the technology management, maintenance and management. Technology management, an accountable systematic approach to ensure the cost, effective, efficient, safe and appropriate equipment is available to meet the demand of the quality of the patient care. তো আমি যদি এটার ডেফিনিশন বাংলাতে বলি, যে একটা সিস্টেমেটিক অ্যাকাউন্টেবল একটা হিসাব থাকবে এবং তার উপস্থাপনা এমন থাকতে হবে তা এনশিওর তিনটে জিনিস, যে কস্ট ইফেক্টিভ হইতে হবে এবং ইফিসিয়েন্ট হইতে হবে এবং সেভ হইতে হবে এবং অ্যাপ্রোপ্রিয়েট ইকুইপমেন্ট হইতে হবে। সবসময় এটা চালু থাকবে টু মিট দ্য ডিমান্ড অফ দ্য কোয়ালিটি অফ দ্য পেশেন্ট কেয়ার। তার মানে আমরা যখন মনে করো নাজমুল, তোমার সাথে একটু আলোচনা করতেছি যে আমরা যত কিছুই করি না কেন, এট দ্য এন্ড অফ দ্য লাইফ, এট দ্য এন্ড অফ দ্য ডে, আমাদের যে জিনিসটা থাকে, আমরা চাই কি কোয়ালিটি অফ দ্য পেশেন্ট কেয়ার। কোয়ালিটি অফ দ্য পেশেন্ট কেয়ারের জন্য আমার মেডিকেল ইকুইপমেন্ট ডিপেন্ডিং। তাহলে মেডিকেল ট্রিটমেন্টটা যদি হয়, তাহলে ট্রিটমেন্ট আমার কস্ট ইফেক্টিভ হতে হবে এবং ইফিসিয়েন্ট, মানে যত শীঘ্রই হোক হোক, আর সেভ হইতে হবে, টাইমলি হইতে হবে এবং অ্যাপ্রোপ্রিয়েট থাকতে হবে। এটা যদি দিতে চাই, তাহলে আমার টেকনোলজি ম্যানেজমেন্টকে এমন ভাবে করতে হবে, সিস্টেমেটিক একটা হিসেবের আওতায় আনতে হবে, যা দ্বারা আমি নিশ্চিত করব কস্ট যেটা আছে সেটা মিনিমাইজ করব, মেশিনের ইফিসিয়েন্সি বাড়াবো এবং এই মেশিন যেন সেফ থাকে এবং অ্যাপ্রোপ্রিয়েট ইকুইপমেন্ট, মানে এদের যেন কোনো ভুল ভ্রান্তি না থাকে এবং সব সময় যেন অ্যাভেলেবল থাকে এবং রুগীর চাহিদা যা আছে চাহিদা মতো যেন আমি এই যন্ত্রপাতি পাই। তাহলে এই একটা ইঞ্জিনিয়ারিং এর প্যারামিটার হলো হোয়াটসো। এবার আমরা হেলথ টেকনোলজি ম্যানেজমেন্ট সম্পর্কে বা হেলথ কেয়ার টেকনোলজি ম্যানেজমেন্ট সম্পর্কে পরে বলবো। তো এই জায়গাতে আমাদের বলতে হবে যে মেশিন আউটকাম এমন আসতে হবে, যে মেশিন আউটকামের প্রথম জিনিসটাই হইলো যেটা আমার একটা রুগীর যাতে কস্ট কমে যায় এবং রুগী যেন ইফিসিয়েন্ট ট্রিটমেন্ট পায়, রুগীর যেন সেভ হয়। এটা হইতে গেলে পরে আমার যন্ত্রপাতির খরচ কমাইতে হবে, ক্রয় খরচ এবং মেইনটেনেন্স কস্ট, এবং ইফিসিয়েন্সি বাড়াইতে গেলে সবসময় মেশিনকে রাখতে হবে সঠিক, আর সেভ রাখতে গেলে সবসময় করতে হবে ক্যালিব্রেশন। এই সেভ ফাংশনাল কন্ডিশন সবসময় রাখি যদি, তাহলে রুগীদের যে ডিমান্ড আছে, যে সময় সে ট্রিটমেন্টটা চাচ্ছে সেই সময় সে ডায়াগনোসিস চাচ্ছে, তার তো একটা ডিমান্ড আছে যে আমার খরচ কম হোক, আমার যেন চিকিৎসা ঠিক মতো হোক। এই হিসেবে যখন মিট আপ হবে তখন হবে কোয়ালিটি অফ দ্য পেশেন্ট কেয়ার। তার মানে কোয়ালিটি অফ দ্য পেশেন্ট কেয়ার highly dependent on the cost, effective, efficiency and safe outcome of the medical equipment. আর এই মেডিকেল ইকুইপমেন্টটা যেন 1 ঘন্টার জন্য বা কোনো সময়ের জন্যই এটা ফল্টি কন্ডিশন না থাকে, তাহলে আমার হেলথ কেয়ার আউটকামসটা ভালো আসবে। তো যা হোক, আমি নেক্সট স্লাইডে যদি দেখাই, নেক্সট স্লাইডে আমি যদি শো করি, তাহলে আমরা কি দেখতেছি, যেটা হলো হেলথ টেকনোলজি অ্যাসেসমেন্ট। এই একটা সাইকেল দেখতেছি।
তা আমি কোন থেকে শুরু করব? এটা হলো ক্লিনিক্যাল ইঞ্জিনিয়ার এক্সাম্পল, এই জিনিসটা আছে। এখন আমি যে দিক থেকে সাইকেল শুরু করি না কেন, হেলথ টেকনোলজি অ্যাসেসমেন্ট করতে গেলে পরে প্রথম যে জিনিসটা আছে, তার লাইফ সাইকেল প্ল্যানিং করতে হবে ইকুইপমেন্টের, ট্রান্সলেটিং ক্লিনিক্যাল টু টেকনিক্যাল নিডস। আমি আগে ইংলিশে বলি সারি, তারপর বাংলায় বলবো। টেকনিক্যাল মার্কেট অ্যানালাইসিস, রাইটিং টেকনিক্যাল স্পেসিফিকেশন, review tender submission, ensuring regulatory and standard requirements and meet, development policy and standard operating procedure SOP, maintenance management, service contract management, device alerts and hazards and recalls, incident reports and investigation, commissioning new equipment। তাহলে আমরা যদি হেলথ টেকনোলজি যদি প্রথমেই করতে যাই, প্রথম জিনিসই হইলো যে আমি কমিশনিং মানে কি, প্রথম জিনিস হলো যে কমিশনিং আমরা হেলথ টেকনোলজি অ্যাসেসমেন্ট যদি করতে যাই, তাহলে আমার এই কয়টা টুলস লাগবে যে হেলথ টেকনোলজির পারফরমেন্সটা কেমন। আর এই ছবিতে পরিষ্কার করে বলে দেওয়া হচ্ছে যে এখানে আমরা যা দেখতেছি সেটা হলো ক্লিনিক্যাল ইঞ্জিনিয়ার, আর আর এই প্যারামিটার গুলোকে মেজার করবে। এখন একটা যন্ত্র যখন কিনি, তখন আমার মনের মধ্যে থাকতে হবে লাইফ সাইকেল প্ল্যান আমার করতে হবে। কারণ লাইফ সাইকেল প্ল্যান করতে গেলে পরবর্তী জিনিসটা যে আমি যে করব আমার কি যোগ্যতা আছে, ট্রান্সলেটিং ক্লিনিক্যাল টু টেকনিক্যাল নিডস। আমার ক্লিনিক্যাল শব্দের অর্থ হইল যে কি কি ধরনের টেস্ট করব বা হোয়াট টাইপস অফ টেস্ট করব, এবং পেশেন্ট কি ধরনের আসবে, তাদের ক্লিনিক্যাল নিডসটা কি, মানে ডাক্তার কি কি চাচ্ছে এই নিডসটা ধরে সেরে আমার টেকনোলজি অ্যাসেসমেন্ট করতে হবে। এবং আমি যে জিনিসটা করলাম, আর্কিটেকচারাল করলাম বা ভিউ করলাম, এখন ঘটনা হলো টেকনিক্যাল মার্কেটিং অ্যানালাইসিসটা আমার হচ্ছে কিনা। আমি যে প্রোডাক্ট তৈরি করলাম, সেই প্রোডাক্ট বা মেরামত করলাম, সেটা অ্যানালাইসিস করার পরে এটা মার্কেটে যাচ্ছে কিনা। এবং রাইটিং টেকনিক্যাল স্পেসিফিকেশন, যখন আমি গেলাম তখন প্রথম ধাপ হলো আমি ট্রান্সলেশন অফ টেকনিক্যাল নিডস। টেকনিক্যাল স্পেসিফিকেশন যেমন আমি একটা সিটি স্ক্যান ওর এমআরআই সিম্পল এক্সরের কথাই ধরি না কেন, বা আমি সিম্পল একটা ইসিজি মেশিন দিয়ে বোঝাই দিতে পারি। এক্সাম্পল, 30 বেডের একটা হসপিটাল, 50 বেডের একটা হসপিটাল, কার্ডিয়াক হাসপাতালের জন্য একটা ইসিজি মেশিন। তো কার্ডিয়াক হসপিটালে যে সমস্ত রোগী ভর্তি হয় ইনস্ট্যান্ট, তাদের ইসিজি করতে হয়। আমি এখানে সিঙ্গেল চ্যানেল আছে, 3 চ্যানেল আছে, 6 চ্যানেল আছে, আর 12 চ্যানেল আছে। আমি অফকোর্স এখানে 12 চ্যানেলকে প্রিফার করব, এবং 12 চ্যানেলের করসপন্ডিং আমি টেকনিক্যাল কনফিগারেশন স্পেসিফিকেশন তৈরি করবো। এখন স্পেসিফিকেশন, স্পেসিফিকেশনস যে জিনিসটা, এটা ওদের ভাষায় বলছে স্পেসিফিকেশন, যেটা আমি তৈরি করব তার মধ্যে আমার পাওয়ার কতটা থাকবো, ব্যাটারি কতটা থাকবো, সেফটি কি থাকবে, পেপারের সাইজ কি হবে, মেশিনের ওয়েট কতটুকু হবে, এটা সার্টিফাইড কিনা, এটা কয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিবে, এটসেট্রা আমি দিব। এবং এই লাইফ টাইম কতটুকু আছে এটা আমি প্ল্যানিং এ নিয়ে আসবো। তারপরে রিভিউইং টেন্ডার সাবমিশন, সমস্ত কয়েকটা বিডার আমাকে টেন্ডার সাবমিশন করবে। এবং আমি যখন ইভ্যালুয়েশন করব টেকনিক্যাল প্রিসিশন এবং রেগুলেটরি, এনশিওর রেগুলেটরি এন্ড স্ট্যান্ডার্ড রিকোয়ারমেন্টস আর মিট, আমি যা যা চাইছি সেই স্ট্যান্ডার্ড প্যারামিটার ওই মেশিনটা কমপ্লাই মিট করে কিনা, আমি তখন ইভ্যালুয়েশনের সময় থাকবো। ইনক্লুডিং বায়োমেডিক্যাল, অ্যানাটমিক্যাল, ফিজিওলজিক্যাল, মেটালার্জি, ম্যাটেরিয়াল সায়েন্স, এই জিনিসগুলো আমার মাথার মধ্যে থাকবে। এরপরে থাকার পরে যে জিনিসটা ক্লিনিক্যাল ইঞ্জিনিয়ারিং আর একটা কাজ হলো ক্যাপিটাল প্ল্যানিং। আমি যেমন লাইফ সাইকেল প্ল্যানিং করলাম, তখন আমার টাকা আছে কিনা, অর্থ আছে কিনা, এই বিবেচনায় আসতে হবে। এরপরে যখন আমি এই কাজটা করলাম, ট্রেনিং এন্ড ডেভেলপ করে ডেভেলপমেন্ট পলিসি এন্ড স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর এসওপি। তাহলে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর হলো যে যে মেশিনটা যে চালাবে এবং প্ল্যান প্রিভেন্টিভ মেনটেন্স করবে, তার লাইফ সাইকেল কেমন হবে, এই জিনিসটা আমাকে দিতে হবে। এরপরে যখন আমি ইনস্টলেশন এবং কমিশনিং ইকুইপমেন্টটা করলাম, করার পরে আমার মেইনটেনেন্স ম্যানেজমেন্টটা কিভাবে হবে, একটা প্রিভেন্টিভ হবে, একটা পিরিয়ডিক হবে, একটা কারেক্টিভ হবে, আর একটা হইতেছে ফল্টি ইকুইপমেন্ট এবং পারফরমেন্স টেস্ট। তারপরে মেইনটেনেন্স যদি হয়ে থাকে, তাহলে বড় বড় মেশিনের ক্ষেত্রে ইন হাউস ইঞ্জিনিয়ারদের সম্ভব না, কারণ ম্যানুফ্যাকচারার
আমাদের বাংলাদেশি না, আমরা যে ওই কোম্পানির সাথে এগ্রিমেন্ট করব, ডাক দিলেই যে সিমেন্স হিটাচি বা জাপান যার মধ্যে যে ঠিক করে যাবে তা না। অপরদিকে একটা কাউন্টার পার্টও লাগে গভর্নমেন্টের রেগুলেটরি, সে কাজটা নিশ্চিত করছে কিনা, তাকে রিকল দিতে হবে, সবসময় যোগাযোগ করতে হবে। এই জন্য আমি সার্ভিস কন্ট্রাক্ট ম্যানেজমেন্ট করলাম, যে আমার আফটার ইনস্টলেশন 5-6 বছরে যে কত খরচ লাগবে এটা নিড বেস অ্যানালাইসিস করতে হবে। এরপরে ডিভাইস অ্যালার্টস, হ্যাজার্ডস এন্ড রিকলস, যে ডিভাইস গুলো আইসিইউ ভেন্টিলেটর এরা অ্যালার্ট দেয়, অ্যালার্মিং দেয়, হ্যাজার্ডস আছে এক্সরেতে এন্ড রিকল, সেটা যে রিকল দেয় সেটা আমাকে অ্যাড্রেস করতে হবে। আর এই মেশিন দ্বারা কোনো ইনজিউর্ড হইলো কিনা কোনো রোগী, বা কেউ অসুস্থ হইলো কিনা, বা মেশিনের সাইড ইফেক্টে কেউ ইনজিউর্ড হইলো কিনা, ইনফেক্ট, এই জিনিসটা দেখতে হবে। কমিশনিং ফর নিউ ইকুইপমেন্ট বলতে বোঝা যায় যে এই যন্ত্রটার লাইফটা যখন আমি শেষ করলাম, যন্ত্রের লাইফ শেষ হওয়ার পরে তখন আমাকে এটা ডিসকার্ড করতে হবে, নতুন আমদানিকৃত যন্ত্রের জন্য পুনরায় আমার পরিবেশ তৈরি করতে হবে। এ হলো আজকে আমার স্পিচ। আমি যদি পরের স্লাইডে আসি, তাহলে এটাই হলো আমাদের ইঞ্জিনিয়ারদের কাজ, যে ইকুইপমেন্ট প্ল্যানিং কিভাবে করব। ইকুইপমেন্ট প্ল্যানিং করার পরে অ্যাকুইজিশন, ডাটাটা অ্যাকুইজিশন করতে হবে। ডাটা অ্যাকুইজিশন করার পরে প্রকিউরমেন্ট করে আমার কাছে দিল। আমার ইনকামিং ইন্সপেকশন শব্দটা হলো ফিজিক্যালি আমি মেশিনটা দেখব। মেশিনটা দেখার পরে এর মেক, মডেল এবং শিপমেন্ট কোনো ড্যামেজ আছে কিনা, বা এটার মধ্যে এমন কোনো অ্যাক্সেসরি স্ট্যান্ডার্ড কনজিবল আছে এটা ইনফেক্টেড আছে কিনা, বা প্যাকেট খুলে কোনো মিসিং হয়েছে কিনা। এটাকে বলা হয় ইনকামিং ইন্সপেকশন এট এ গ্ল্যান্স, মানে নেকেড আই দিয়ে দেখবো। তারপরে এই মেশিনটা যখন আসবে, যে নির্ধারিত হাসপাতাল আছে সেখানে ইনস্টলেশন এন্ড কমিশনিং এন্ড এনশিওর সেফটি টেস্ট, এই প্ল্যানিং আমার করতে হবে। যে এখন আমি ইঞ্জিনিয়ার হোক বা কোনো কোম্পানির ইঞ্জিনিয়ার হোয়াটস হইবার, সেই ইনস্টলেশন করবে, স্থাপন করবে, কমিশনিং করবে, এনশিওর করবে সেফটি টেস্ট। কারণ এই যন্ত্রটা যান্ত্রিক, বৈদ্যুতিক, কম্পিউটার, রেডিয়েশন অনেক কিছু দ্বারা সম্মিলিত। এখন কমিশন এন্ড এনশিওর সেফটি টেস্ট, আমি সব যন্ত্রের চেসিস কারেন্ট, প্লাগের কারেন্ট, টেবিল যদি থাকে টেবিল বাকিতে কোনো কারেন্ট আছে কিনা, এবং তোমার কই আনুষঙ্গিক ফায়ার সেফটি আছে কিনা, ইলেকট্রিক্যাল তারের কোনো লিকেজ আছে কিনা, অতিরিক্ত হিট জেনারেট হচ্ছে কিনা, এগুলো দেখে আমি সেফটি টেস্ট করব, যাতে কোনোভাবে কোনো রোগী যেন ইনজিওর্ড না হয়। এবং আমি যখন সার্টিফাই করব, তখন এই যন্ত্র দিয়ে যখন অপারেশন শুরু হয়ে যাবে, তখন যেন এটা ইনস্ট্যান্ট ফেলিউর না হয়ে এই মেশিন থেকে যেন অনাকাঙ্ক্ষিত ইনজিউর্ড এবং আনন্যাচারাল ডেথ না ঘটে। এরপরে আমার যে নিউবর্ন বেবি হইলো কম্পিউটারাইজ ইনভেন্টরি ডকুমেন্ট করবে। এই ডকুমেন্টে আমার থাকবে মেশিনের নাম, মডেল, সিরিয়াল, ম্যানুফ্যাকচারার, প্রাইস কত, এবং A to Z কোম্পানি কি সরবরাহ করছে, তার সাথে কি চুক্তি আছে, এবং আগামী 10 বছরে কি কি প্ল্যান হবে, টোটালি আমি একটা ডাটা বেস করে রাখবো কম্পিউটার ইনভেন্টরি। এবং আমি যেন আক্ষরিক শব্দ দিয়ে সেরেই চাপ দিলে আমি ওই মেশিনের টোটাল হিস্ট্রি এবং ওই কোম্পানির হিস্টোরি, সার্ভিস হিস্টোরি, মেইল সবকিছু একসাথে পাই। এন্ড দেন এই লাইনটা কেটে গেছে, এটা ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ইউজার্স। এই মেশিনটা ব্যবহার করবে আমাদের বাংলাদেশের প্রাসপেক্টিভ নার্স, অথবা মেডিকেল টেকনোলজিস্ট, অথবা টেকনিশিয়ানগণ, অথবা বেশ কিছু সার্জিক্যাল ডাক্তারগণ। এখন তাকে আমি ফিট করাই দিব, রেডি করাই দিব, কিভাবে সুইচ অন করতে হয়, অফ করতে হয়, প্লাগ ইন করতে হয়, প্লাগ ইন করতে হয়, পরিষ্কার পরিচ্ছন্ন ধোয়া মোছা কিভাবে করতে হয়, টোটালি আমি এটা করে দিব। এখন একটা সিটি স্ক্যান, এমআরআই আছে, এই জায়গায় যদি আমি একটা সুপার দিয়ে পরিষ্কার করাই, তাহলে পানি দিলে দেখা যাচ্ছে এমআরআই ম্যাগনেট নষ্ট হয়ে যাচ্ছে। বা আইসিইউ ভেন্টিলেটর যদি মেরামত করতে হয়, সাধারণ একটা মানুষ হতে পানি দিয়ে শর্ট সার্কিট করতেছে। এই জিনিসগুলো আমাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে সায়েন্স এন্ড টেকনোলজি, এটিতে আমার হিউম্যান রিসোর্স ডেভেলপ করতে হবে, এবং তাদেরকে লাইসেন্স দিতে হবে অ্যাপ্রোপ্রিয়েট, এবং তারা 3 শিফটে ডিউটি করবে এই মেশিনগুলোতে। এবং আমি শুধু তাই না, 6 মাস পর পর বা 5 মাস পর পর যেটা প্ল্যান প্রিপেটিং, এটা পারফরমেন্স ইভ্যালুয়েশন করবে। যে মেশিনটা যেমন আমাদের একটা কমন ফেনোমিনা আছে, 1 নাম্বার হলো যে একটা মেশিন, মনে করো কার্ডিয়াক ডিফিব্রিলেটর, এর রিস্ক ফ্যাক্টর 6 মাস পর পর আসে। যদি আমি পিপিএম না করে থাকি, তাহলে রিস্ক ফ্যাক্টর প্রিভেন্ট করতে গেলে আমার প্রিভেন্টিভ মেইনটেনেন্সটা করতে হবে। প্রিভেন্টিভ মেইনটেনেন্স করে আমি ইভ্যালুয়েটিং করব, করার পরে কারেক্টিভ মেইনটেনেন্স, ক্যালিব্রেশন এন্ড এনশিওর সেফটি টেস্ট করে আবারও হ্যান্ড ওভার দিব। এইভাবে মেশিনটার টোটাল লাইফ সাইকেল কার্যকরী থাকবে,
এরপরে যখন দেখবো যে এই মেশিনটা লাস্ট মেরামত করতে গিয়ে যে খরচ আছে, পারফরমেন্স বা ড্যামেজ আছে, এটাকে রান করানো সম্ভব না, রুগীর জন্য ভালো হবে না, তখন এই মেশিনটাকে আমি আমার লগ থেকে লগ আউট করব। এটাকে আমি ডেড বডি হিসেবে ঘোষণা করলাম, যেটাকে বলা হয় বিয়ন ইকোনমিক রিপেয়ার বা কন্ডেম, এবং ডিসপোজ করলাম হাসপাতাল থেকে বজ্র হিসেবে। তারপরে নিলাম কমিটি এটা বিক্রি করলো। এখন আমার যে যন্ত্রটা চলে গেল আজকে, এর 1-2 বছর পরে আমার প্ল্যানিং এ আবার হাত দিতে হবে, কারণ আমি জানি যে এই মেশিনটার পারফরমেন্স ভালো না। এক্সাম্পল, একটা সিটি স্ক্যান, এমআরআই 10 বছর চলছে, ঠিক অষ্টম বছরে আমার একটা নিউট্রাল হিসেবে আবারও প্ল্যানিং শুরু করতে হবে। এখন এই মেশিনটা ডিসকার্ড ডিসপ্লেস করার পরে যদি আমি এটা প্ল্যানিং করে না রাখি, তাহলে আমি টাইমলি এই রুম খালি করে এই যন্ত্রটা আমি কিনতে পারবো না। এখন অপর দিকে আমি যন্ত্র কিনে প্ল্যানিং করলাম, রুমও খালি হয় না। তো এই ক্ষেত্রে বহির্বিশ্বে বা যন্ত্র ক্রয়ের সময়ই বলে দেয় যে এই লাইফ টাইম শেষে আপনি একটা ফিক্স ভ্যালু ধরে এই যন্ত্রটা অপসারণ করে দিয়ে আমাকে রুমকে প্রিপেয়ার করে দিবেন। এখন নতুন ভেন্ডর যেটা আছে, সে ড্রয়িং করে লেআউট করে এই রুমে যন্ত্র বসাইতে পারবে। তা আমাদের রিপ্লেসমেন্ট এবং ডিসপোজালে অনেক সময় লাগে এবং ইকুইপমেন্ট প্ল্যানিং করতে দেরি লাগে, যার ফলে আমরা টাইমলি যন্ত্র ক্রয় করে ইনস্টলেশন করে এই সাইকেল কমপ্লিট করে যেতে পারি না, যার ফলে আমাদের কোয়ালিটি অফ দ্য পেশেন্ট কেয়ার হ্যাম্পার হয়, টাইমলি ইফেক্টিভলি এবং সেফলি এটা হয় না। তো এটাকে অ্যাড্রেস করতে হবে বায়োমেডিকেল ক্লিনিক্যাল ইঞ্জিনিয়ার দিয়ে প্ল্যানিং করতে হবে, এটা হলো আর্কিটেকচার। এখন পরের স্লাইডে যদি বুঝি, তাহলে আমাদের বুঝতে হবে যে একজন ক্লিনিক্যাল ইঞ্জিনিয়ারিং এর কতটুকু দায়িত্ব একটা হসপিটালে। প্রথম জিনিস হইলো, একটা ক্লিনিক্যাল ইঞ্জিনিয়ার ভেন্ডরদের সাথে যোগাযোগ করবো টেকনিক্যাল রিকোয়ারমেন্ট এন্ড রিলায়েবিলিটির জন্য। নার্সের সাথেও তার কমিউনিকেশন হইতে হবে এবং ডাক্তারের সাথে কথা বলতে হবে, মেডিকেল ফিজিশিয়ানের সাথে। মেডিকেল রিকোয়ারমেন্টস কি, যে আমি যন্ত্রটাতে প্ল্যান করব, তাহলে আপনি বলেন আপনার কি কি রিকোয়ারমেন্ট। এই জায়গায় বলে দেওয়া আছে যে ইঞ্জিনিয়ারিং, হিউম্যান ইঞ্জিনিয়ারিং বুঝতে হবে, অ্যাকসেপ্টেড মেডিকেল প্র্যাকটিস বুঝতে হবে, অপারেশন বুঝতে হবে। আবার এর মধ্যে ইফিকেসি বা সেফটিও বুঝতে হবে, এগুলো আমার ডাক্তারের কাছে দিতে হবে। আবার অ্যালাইড হেলথ প্রফেশনাল যারা আছে, যেমন ডক্টর বাদ দিয়েও যারা অপারেটর আছে, সার্জিক্যাল ডক্টর আছে, এদেরকে বলা হয় অ্যালাইড হেলথ প্রফেশনালস। অনেক জায়গায় বলে কু মেডিকেল বা বায়োমেডিকেল, তাদের প্রফেশনের সাথেও ক্লিনিক্যাল ইঞ্জিনিয়ার ম্যানেজার হিসেবে তার একটা সম্পর্ক থাকবে। এবং পেশেন্টকেও তাকে অ্যাড্রেস করতে হবে যে তার ইফিকেসি এবং সেফটি কেমন হলো, তার সাথে কথা বলতে হবে। আবার পাওয়ার কেবল কেমন আছে, কেবলিং কেমন আছে, মেইনটেনেন্স সেফটি কেমন আছে, ইত্যাদি এটসেট্রা। এই মেইনটেনেন্স সেফটি এটা হসপিটাল এনভায়রনমেন্টে অ্যাডাপ্টেবল কিনা, এইভাবেও ক্লিনিক্যাল ইঞ্জিনিয়ারকে সতর্ক থাকতে হবে। প্ল্যানিং ফর ফিউচার প্ল্যান, ক্লিনিক্যাল রিসার্চ করতে হবে যে আমি যে যন্ত্র দিয়ে আমি চিকিৎসা দিতেছি, বর্তমান গ্লোবালাইজেশন কোন টেকনোলজি কাকে দিয়ে কি চিকিৎসা করতেছে, জাস্ট লাইক মেডিসিনের মতো। আবার এদিকে যদি আসি, সেফটি অ্যাকসেপ্টেন্স অ্যান্ড মেডিকেল প্র্যাকটিস রেগুলেশন এজেন্সি আমাকে কন্টিনিউস অবস্থায় আমার ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, এফডিএ বা ইসি, আইএসও সার্টিফিকেট আছে, আইসি সেফটি আছে। অপরদিকে সেফটি অ্যান্ড অ্যাকসেপ্টেড এর জন্য আমার কান্ট্রি পার্সপেক্টিভ একটা গাইডলাইন বানায় চার্টারিং দিতে হবে। তারপরে আমি যদি যন্ত্র ক্রয় করতে চাই বা বিক্রয় করতে চাই, এখানে যে জিনিসটি আছে, লিজিং এজেন্সির সাথে যোগাযোগ করে আমি যন্ত্র ভাড়া করেও নিতে পারি, যে তোমার লাইফ টাইম এত। অথবা থার্ড পার্টি প্রিওয়ার আছে, এই যে ইকোনমিক্স নিয়ে আমার আলোচনা করতে হবে। হসপিটাল অ্যাডমিনিস্ট্রেটরের সাথে আমার কস্ট ইফেক্টিভ নিয়ে মিটিং করতে হবে। এই টোটাল ব্রড সায়েন্সটা যখন টোটালি একজন মানুষ ক্যাপচার করবে, কোর্স কমপ্লিট করবে, প্রকৃতপক্ষে তিনি একজন ক্লিনিক্যাল ইঞ্জিনিয়ার হবে। গতকাল আমার লেকচারে বলছিলাম যে এটা হতে গেলে হোয়াটসোইভার একজন বায়োমেডিকেলে অথবা মেডিকেল টেকনোলজি অথবা বায়োটেকনোলজি অথবা এনি ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন হোক না কেন, তাকে প্রথমে হেলথ টেকনোলজির সাথে অ্যাডাপ্ট করতে হবে, মেডিকেল ইনস্ট্রুমেন্টেশনের সাথে তার অ্যাডাপ্ট করতে হবে, 4 বছরের ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে, 10 বছর সে হসপিটাল প্র্যাকটিস করবে, তারপর সে এমএস করুক আর পিএইচডি করুক, হোয়াটসোইভার, তাকে ক্লিনিক্যাল ইঞ্জিনিয়ারিং, আমেরিকান কলেজ অফ ক্লিনিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভিন্ন দেশ থেকে তাকে প্রফেশনাল সার্টিফিকেট দিয়ে, যেটা দিয়ে সে প্র্যাকটিস করে এই কাজগুলো করতে পারবে। আর আদারওয়াইজ একজন ক্লিনিক্যাল ইঞ্জিনিয়ারের বেতন এই কারণেই হয়
যে আমি যদি এখানে জানি তাহলে অনেকগুলো সায়েন্স অনেকগুলো ইঞ্জিনিয়ারিং এর মধ্যে সুপার ইম্পোজ করা। তাই আপনার প্রশ্ন ছিল একটা, যে স্যার সাধারণত সারা বিশ্বে ইঞ্জিনিয়ারদের বেতন বেশি, আমাদের দেশে ইঞ্জিনিয়ারের বেতন কম কেন? এখন আমি যদি এই প্রত্যেকটা পয়েন্টে দেখি, তাহলে আমারই অভিজ্ঞতা নাই। এক্সাম্পল, নার্সের সাথে কি ল্যাঙ্গুয়েজে কথা বলতে হবে এটা আমি জানি না। ভেন্ডরসকে কিভাবে হ্যান্ডেলিং করতে হবে এই নলেজটাও আমার নাই। একটা মেডিকেল ডক্টরের সাথে কথা বলতে গেলে মেডিকেল সায়েন্স দিয়ে কথা বলতে হবে, মেডিকেল টার্মোলজি দিয়ে কথা বলতে হবে। অর্থাৎ আমার মেডিকেল ইকুইপমেন্টটা ট্রান্সলেট করতে হবে মেডিসিন দ্বারা, তাহলে ডাক্তার মহোদয় বুঝবেন। এবং হিউম্যান ইঞ্জিনিয়ারিং ফ্যাক্টর যে এরর আছে সেটা আমার মিনিমাইজ করতে হবে। অ্যাকসেপ্টেড মেডিকেল প্র্যাকটিস যেটা আছে সেটা আমার গ্রহণের সার্টিফাই করতে হবে। অপারেশন আমার নিজের হাত দিয়ে করতে হবে। রুগীকেও আমার মোটিভেশন দিতে হবে, বেশি সেফটি তার কাছে আমার গিয়ে মেশিনের কি আউটকাম তার ইন্টারভিউ নিতে হবে। এবং আমার হসপিটালের সাব স্টেশন, পাওয়ার কেবল, মেইনটেনেন্স, এসি, কন্টামিনেশন, এই জিনিসগুলো আমার ভাবনায় আনতে হবে। হসপিটাল আমার প্ল্যানিং এ এটা সবসময় সাজেশন দিতে হবে। এবং ক্লিনিক্যাল রিসার্চ প্ল্যানিং ফর ফিউচার, যে আজকে আমি যে সিটি স্ক্যান কিনলাম, আপকামিং 5-10 পরে কোন প্রযুক্তি আছে, আমার কন্টিনিউয়াস রিসার্চ এবং গবেষণা করে আপলিফটিং করতে হবে দেশকে এবং রুগী সেবা। আবার রেগুলেশন এজেন্সিতে মেডিকেল প্র্যাকটিস, সেফটি অ্যান্ড অ্যাকসেপ্টেড যে আমি করব, কোন সময় কোন ধরনের সেফটি আছে, প্রায় 15 থেকে 20টা সেফটি রেগুলেশন এজেন্সি আছে, তাদের এক একটা ক্রাইটেরিয়া সেটা জানতে হবে। আবার প্রয়োজন পড়লে আমি ইমার্জেন্সি কোনো কোম্পানির কাছ থেকে যন্ত্রপাতির লিস্ট নিয়েও আমি সাপোর্টটা দিতে পারি ব্রেকডাউন পিরিয়ডে। আর দ্বিতীয় কথা হলো ইকোনমিক্স হিসেবে থার্ড প্লেয়ার যে আছে তার সাথে আমার আলাপ আলোচনা করতে হবে, কস্ট ইফেক্টিভ হইলো কি না হইলো। এটার জন্য আমার কিন্তু হসপিটাল অ্যাডমিনিস্ট্রেটর, যারা হেলথ কেয়ার অ্যাডমিনিস্ট্রেটর, তাদের কাছে জবাবদিহিতা করতে হবে। তাহলে কমপ্লিট এই জিনিসটা করতে গেলে পরে সারা বিশ্বেই একটা কথা বলছে, যে আপনি ব্যাচেলর অফ ডিগ্রি করার পরে 10টা বছর আপনি হাসপাতালে বা হেলথ কেয়ারে যদি আপনি চাকরি করেন, এবং এরপরে আপনি যদি ফার্দার এমএস বা পিএইচডি ডিগ্রিও করেন, তারপরেও আপনাকে এই পরীক্ষাগুলো দিয়ে প্রত্যেকটা প্যারামিটারে আপনি সার্টিফাইড হয়েছিল, আপনি প্র্যাকটিশনার হবেন। এটা সারা বিশ্বের প্রায় 125টি দেশে হয়ে গেছে। আমাদের পাশের দেশে ইন্ডিয়া, মালয়েশিয়া, ইভেন ভুটানেও এই জিনিসটা চালু হয়েছে। আমাদের দেশেও মার্শাল্লাহ বায়োমেট্রিক ইঞ্জিনিয়ারিং চালু হচ্ছে। কিন্তু এটা অ্যাওয়ারনেস, এই হেলথ টেকনোলজি ম্যানেজমেন্ট সাইকেলটা টোটালি একটা দুইটা ক্রেডিটে 1 বছর ধরে হসপিটালে যদি কোর্সগুলো হয় তাহলে ভালো হবে। এখন আমি আসি লাস্টে, যে আর যদি কোনো প্রশ্ন থাকে, নাজবুল স্যার ভিডিও প্রশ্ন অন করেন, আছে ভিডিও অন করেন। স্যার। স্যার দেখা যাচ্ছে কি স্যার? হ্যাঁ, দেখা যাচ্ছে পরিষ্কার। স্যার আমার প্রশ্ন যেটা হচ্ছে স্যার, এটা হচ্ছে যে মূলত আপনি যেভাবে বললেন হুম, যে আমাদের সারা বিশ্বের বিভিন্ন দেশে, ইভেন আমাদের পার্শ্ববর্তী দেশেও এই প্রক্রিয়াটা চলতেছে, হুম। যে কিভাবে লাইসেন্স প্রাপ্ত সার্টিফাইড ইঞ্জিনিয়ার হওয়া যায়। এখন স্যার আমার প্রশ্ন যেটা হচ্ছে স্যার, আহ, আমরা যেই পর্যন্ত স্যার এই কোর্সগুলো চালু না করতে পারবো, এই সার্টিফিকেশন প্রসেস চালু না করতে পারবো স্যার, সেই পর্যন্ত তো আসলে আমরা এত ডিটেলসে জানতে পারতেছি না বা জানার আমাদের সুযোগটা হচ্ছে না। খুবই সুন্দর যেহেতু স্যার, কোশ্চেন। হ্যাঁ, সুন্দর কোশ্চেন, আমি এর উত্তর দিতেছি। জিনিসটা সেটা হলো, 1 নম্বর সূত্র হলো যে আমরা যখন পড়ালেখা করি, বেসিক এডুকেশন অংশগ্রহণ করি, তখন তো আমরা প্রাইমারি থেকে সেকেন্ডারি এবং টারসিয়ারি, অর্থাৎ আমরা ইউনিভার্সিটি ডিগ্রি নিলাম। এখন আমার আসে যে আমি নিজের জীবনটা চালাবো এবং আমি জনগণকে কন্ট্রিবিউট করবো, আমি একটা চাকরি দিব। যেমন ধরা হলো বিসিএস ক্যাডার, তাদের একটা কোয়ালিটি অর্জন করা হয়। এখন যদি আমার ইঞ্জিনিয়ারকে নিয়োগ করতে হয়, তাহলে আমার এই জিনিসগুলো যদি সাবজেক্টে ঢুকাই যায়, যে যেমন একটা বিসিএস এর সবাই একটা পরীক্ষাতে জানে যে আমার কি কি করতে হবে। তো একটা বিসিএস এর চাকরি পেতে গেলে কেউই কিন্তু ফার্স্ট চান্স অনেকেই কম পায়। পড়ালেখা করার জন্য তার সার্টেন একটা কোর্স থাকে, সে কোর্সটা মুখস্থ করুক বা বিভিন্ন ইন্টারনেটে শিখুক বা কোচিং সেন্টারে ভর্তি হোক, সে কিন্তু করে। এই কথাটা কি আমি ভুল বললাম? না স্যার, আচ্ছা, এটাই হয় আর নাম্বার কি। ওয়ান। নাম্বার টু হলো, তোমরা যখন ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হবা, ইন্টারমিডিয়েটের পড়া দিয়ে ভর্তি হওয়া যাবে না। এই জন্য মনে করো উদ্ভাস বা বিভিন্ন কোচিং সেন্টারে ভর্তি হচ্ছে একটা প্রতিযোগিতামূলক, যে আমাকে ভর্তি হইতে হবে। যে চাকরির ক্ষেত্রে যদি এই রিকোয়ারমেন্টসটা যদি চাওয়া হয়,
যে একটা ইঞ্জিনিয়ারের এই প্রি গ্রাজুয়েট হইলে পাবলিক সার্ভিস কমিশন বা কোঠা তৈরি করে এইভাবে ইন্টারভিউ দিয়ে নেওয়া হবে। তাহলে অটোমেটিক্যালি মালয়েশিয়াও যখন এই ডিমান্ডটা করে, তখন তারা বিদেশ থেকে কিছু ইঞ্জিনিয়ার নিয়ে আসে, নিয়ে আসার পর হাসপাতালে দেয়, এবং প্রথম প্রিলিমিনারি তাদেরকে কিছু ইঞ্জিনিয়ার সিলেক্ট করে, তাদের ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল বা বায়োমেডিকেল এই জিনিসটা সিলেক্ট করে, তাদেরকে একটা লামসাম বেতন দিয়ে 2-3 বছর টেনিওর দেয়। দেওয়ার পরে যেটা সহ্য করতে পারছে বা ট্রেনিংটা এসে অ্যাক্সেস করতে পারছে তাদেরকেই চাকরি দেওয়া হয়েছে। এখন চাকরি যদি দেওয়া হয়, এই জিনিসগুলো বিবেচনা না করে চাকরি হওয়ার পরে এখন একটা ইঞ্জিনিয়ার হসপিটাল ডাক্তার সাথে ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেট করবে কিনা সেটা তো জানে না। এবং হিউম্যান ইঞ্জিনিয়ারিং ফ্যাক্টর, যে যে কথাগুলো বললাম এগুলো জানা হয় না। এখন চাকরির প্রিরিকুইজিটে যদি এটা ইন্টারভিউ হয়, প্রশ্ন থাকে যে তুমি তো ইঞ্জিনিয়ার, তুমি নার্সের সাথে কমিউনিকেশন করবা কেন, তুমি মেডিকেল সায়েন্স ডাক্তারদের ল্যাঙ্গুয়েজে কথা বলবা কেন, হিউম্যান এই প্রশ্নটি যদি করা হয় একজনকে, তাহলে অবশ্যই এখন কোচিং সেন্টার থাকুক আর বিদেশেই থাকুক, আমাদের দেশে তখন এই জিনিসগুলো পড়ে নিবে এবং লাইসেন্স নিবে। লাইসেন্সের জন্য একটা রেগুলেটরি বডি, সেটা আমাদের বিশ্ববিদ্যালয় করতে পারে, বা হেলথ কেয়ার একটা রেগুলেটরি বডি যে কোনো একটা ডাইরেক্টর ইঞ্জিনিয়ারিং হিসেবে করতে পারে, বা প্রাইভেটলি বিআরটি এর মতো এটা করা ছাড়া আমরা যদি লাইসেন্স দেই আর হিউম্যান রিসোর্স তৈরি করতে না পারি, তাহলে আমাদের মেশিন থেকে পার্ট পার্ট ইনকাম আসতেছে। যেমন হয়তো একজন ইঞ্জিনিয়ার, সে ইঞ্জিনিয়ার নার্সের ল্যাঙ্গুয়েজ বোঝে না, তার সাথে অ্যাডাপ্টেশন হয় না। আবারও হয়তো ইঞ্জিনিয়ার ডক্টর যে ট্রান্সলেট করছে সেটা বোঝে না, আবার পেশেন্টের সাথে যে একটা টাই আপ এটা বোঝে না। এন্ড হসপিটাল এনভায়রনমেন্ট কি হইতে হবে, এই সাবজেক্টটা যেহেতু পড়ানো হয় না ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ, এবং বায়োমেডিক্যালে কিছু পড়ানো হয়, প্র্যাকটিক্যালি দেখা হয় না। আবার রিসার্চ একটা ব্যাচেলার ডিগ্রি রিসার্চ গবেষণা কন্টিনিউয়াস করে না, মাস্টার্স এর পরে করে, রেগুলেশন এজেন্সি সম্পর্কে এটা পড়ানো হয় না, লিজিং এজেন্সি সম্পর্কে সার্টিফিকেট নাই, থার্ড পার্টি পেয়ার সম্পর্কে সার্টিফিকেট, হসপিটাল এই কাজটি আমাদের করতে হচ্ছে। আমি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেছি, বাট এটাকে যদি 100 নম্বরে প্যাট্রোনাইজ করা হয়, আমি হিসেবে করতেছি আমি 14 পাবো। তাহলে 14 যদি পাই, তাহলে আমাকে যে বেতন দেওয়া হইতেছে সে এক্সাম্পল আমি মনে করো আমি জয়েনই করলাম 25 বা 26 হাজারটা একটা স্কেলে জয়েন করলাম, তো এক সময় হয়তো আমার বেতন 50,000 টাকা বাড়লো। বাড়ার পরেও কিন্তু আমি যদি লাইসেন্সটা কমপ্লিট না করি, তাহলে আমি ম্যাক্সিমাম 30% দিব, 70%। এখন এই জন্যই আমি আপনার উত্তরে আসতেছি যে এই বেতন বৃদ্ধির কারণ 3 গুণ হইলো 1.5 লাখ টাকা, 50 গুণ 3 লাখ টাকা, কারণ সে এ টু জেড এই জিনিসটা বলবে। আর যেহেতু 3-এর 1 ভাগ বলবে, তার ফলে বেতনটাও 3-এর 1 ভাগ হয়ে যাবে। তো এই যে সারা বিশ্বে আপনি যে বললেন যে বেতন এত বেশি কেন, এটাই আমার উত্তর ছিল যে বেতন বেশি হওয়ার কারণে আপনি যদি আমেরিকা, কানাডা, জাপান বা চীন বা ইন্ডিয়ান বা মালয়েশিয়ান যে কোনো একটা ইঞ্জিনিয়ারকে, আপনি ক্লিনিক্যাল ইঞ্জিনিয়ারকে দিলে যারা লাইসেন্স এবং সার্টিফাইড আছে, তারা এই প্রশ্নগুলো উত্তর দিতে পারবে এবং ম্যানেজারিয়াল জব যারা করতেছে তারা দেশকে আপলিফটিং করতে পারবে। কিন্তু আমাদের দেশে সেই স্কোপ নাই। কিন্তু অ্যাটলিস্ট যদি আমি বা আমরা চাকরির প্রিরিকুইজিট হিসেবে আমরা বিসিএস কোটার মধ্যে এই প্রশ্নগুলো ইনকোরিলেট করি 1-2 বছর, তাহলে যে ইঞ্জিনিয়ার আছে সে অটোমেটিক্যালি তার চাকরি পাওয়ার জন্য অবশ্যই এই সাবজেক্টগুলো পড়বে কোনো না কোনো জায়গা থেকে। সে হয়তো দেশে বিদেশে ডিগ্রি করুক, কারণ আমরা দেখতেছি যে একটা বিসিএস কর্মকর্তা তারা অবশ্যই কোয়ালিফাইড, মেডিকেল অফিসারও কোয়ালিফাইড, সবাইকে বিসিএস দিয়ে আসতে হয়। এখন ঘটনা হলো যে কি, মেডিকেলের সময় মেডিকেল আর ইঞ্জিনিয়ারিং সময় ইঞ্জিনিয়ারিং। এখন গণপূর্ত বিভাগ তাদের একটা কোটায় থাকে, তাদের ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিতে হয়। এখন হেলথ কেয়ার ইঞ্জিনিয়ারিং এ যদি বিসিএস কোটা দিয়ে টেকনিক্যাল এই প্রশ্নটি করা হয়, আর যদি বলে যে এখানে পাস না করলে ফেল, তাহলে অটোমেটিক্যালি সে গ্লোবাল জার্নাল পড়বে এবং পুস্তিকা পড়বে, না বুঝলে হয়তো কোচিং সেন্টারে যাবে, না বুঝলে হয়তো অনলাইন ক্লাস করবে, সে সার্চ করবে। যখন তারা তৃষ্ণার্থী হবে ক্যান্ডিডেট যে এই জায়গায় চাকরি করার জন্য, তখন অটোমেটিক্যালি কোচিং সেন্টার হয়ে যাবে, ইনস্টিটিউট হয়ে যাবে। এটুকু আমার কথা। আর যদি কোনো প্রশ্ন থাকে সে বলতে পারেন। আর এটা হচ্ছে স্যার, এখন তো 2000 প্রায় 22 সাল শেষের দিকে, 23 সালে পড়বে। হুম। এখন যেখানে বিশ্ব এইভাবে আগায় যাচ্ছে, ক্লিনিক্যাল ইঞ্জিনিয়ারিং এর একটা
ফ্লো আমরা মোটামুটি ভাবে ইউরোপে প্লাস অন্যান্য দেশেও আমরা দেখতে পাই। তো সেই তুলনায় স্যার 2022 সালে এসে বাংলাদেশের ক্লিনিক্যাল ইঞ্জিনিয়ারিং এর যে অবস্থা, সেটা হচ্ছে স্যার আমি যেটা বলবো যে হয়তো আহ, এই সাবজেক্টটা, যেমন আমি বায়োমেডিকেল থেকে পড়াশোনা করছি, কিন্তু স্যার ফার্স্ট ক্লিনিক্যাল ইঞ্জিনিয়ারিং এর কথাগুলো আপনার কাছ থেকে শুনছি। এই শব্দটা, এই টার্মটা আপনার কাছ থেকে আমি পরিচিত হয়েছি। এখন স্যার সেক্ষেত্রে আমরা কতটুকু আশাবাদী হইতে পারি যে স্যার বাংলাদেশে কবে নাগাদ বা কখন বা কি ভাবে স্যার আমরা রিকগনিশন পেতে পারি, প্লাস আমাদের কার্যক্রম বাড়তে না, পারে? আমি আ- প্রশ্ন অনেক কিছু না করে একটা প্রশ্ন, যে আপনি কিছু কাজ করছেন, আপনি গ্লোবাল রিকগনিশন পাইছেন, এখন আপনি বলতেছেন আপনি নিজের মুখে এই যে আমি টাচে ছিলাম, আপনার আগ্রহ ছিল বা আপনার চাকরি ইন্টারেস্ট আছে, ইন্টারেস্টটা গ্রো করছে কি আপনি অ্যালাইন হয়েছেন এদিকে আসছেন। এখন এটা ডিপেন্ড করে আপনার ইয়ের উপরে আর কি, এই কারণ ধরেন যে ইচ্ছার উপরে আর রেগুলেশনের উপরে। তো এইটা আমাদের দেশে তো মনে করেন গবেষণা যে জিনিসটা আছে সেই গবেষণাটা মাত্রা কম। আর 2 নাম্বার জিনিস হলো এটা আমরা ডিসিমিনেট করতেও পারি নাই। 3 নাম্বার ব্যারিয়ার হলো যে আমাদের লিটারেসি একটা সমস্যা আছে, যে এই জিনিসগুলো যত ইনভেনশন হয়, মেডিকেল টেকনোলজি এবং হেলথ সায়েন্স অথবা হেলথ টেকনোলজি সবই তো ইংলিশ ভার্সনে। এখন আমাদের একজন গ্রাজুয়েট ইঞ্জিনিয়ারের কতটুকু ক্যাপাবিলিটি আছে যে আমরা একটা বেসিক সায়েন্স পড়ে, এই অ্যানাটমি ফিজিওলজি পড়ে, এই সায়েন্সকে পড়ে রিসার্চ গবেষণা করে এই জিনিসগুলো শিখবো। তো সেই ক্ষেত্রে আমাদেরকে বাংলা ট্রান্সমিট করে সেটা, এটাকে ট্রান্সলেশন করে আপনারাই যারা আছেন বুঝেন, এই যে গুগলে যেটা থাকে সেটা আপনি গুগলের কন্টিনিউয়াস আপলোড দিবেন। আমি আশা করি যখন আপনি ব্রডকাস্ট করবেন এর প্রয়োজনীয়তা বুঝবে, বুঝলে পরে বেশি সময় লাগবে না, এটা ফ্রাস্ট্রেটেড হওয়ার কিছু নয়। আমাদের মধ্যে অনেকেরই সারা জাগছে এবং কন্টিনিউয়াস আপনিও ক্লাস করতেছেন, অনেকেই ক্লাস করতেছে বা আমার সাথে শেয়ার করতেছে, বিদেশের সাথেও শেয়ার করতেছে, আগের চেয়ে ইমপ্রুভ হচ্ছে। কিন্তু একটা প্ল্যাটফর্মের আন্ডারে সিহাব যে কাজটা করতেছে এটাকে আরো আগে নিয়ে আসতে হবে। আপনারা যারা ইয়াং ক্লিনিক্যাল ইঞ্জিনিয়ার তাদের মধ্যে এগুলো শেয়ার করতে হবে। এটা হলো আমাদের মুদ্রা কথা। যে আর যদি কোনো আনসার না থাকে তাহলে আমরা মোটামুটি সেশন শেষের দিকে আসতে পারি। আপনি হয়তো এন্ড অফ সেশন করতে পারেন, কারণ বেশি লম্বা ভিডিও তো করা যাবে না এক সাবজেক্টের উপরে। তো ধন্যবাদ সবাইকে মনোযোগ ধন্যবাদ সহকারে। স্যার। আর এই ভিডিওটা আপনারা বেশি করে শেয়ার করবেন। শেয়ার করলে পরে হয়তো ইউটিউবে দিলে পরে অনেকেই পড়বে, তারা অ্যাওয়ারনেস জাগবে এবং সচেতনতা বাড়বে। যেটা অনেকেরই আননোন, নোন করাটার দায়িত্ব হইলো, প্রচার করার দায়িত্ব হইলো আমরা যারা মোটামুটি জানি, বিশ্বের কুলে আছি, দায়িত্বটা আমাদের উপরেই পড়ে। কিন্তু আমি যদি সবসময় ফার্স্ট্রেটেড হই কেমনে হবে কি হবে চাইলে হবে না। এটা মোটামুটি আমাদের একটা প্রতিনিয়ত একটা ভিডিও তৈরি করতে হবে। তো আপনি অনেক ভিডিও করছেন আমি দেখছি, খুবই আন্তরিক, অনেক ভিউয়ার আছে, এবং বেল আইকনে আপনি ওয়েবসাইটটা আপলোড করবেন, ইউটিউবটা আপলোড করবেন। তো ধন্যবাদ আপনাকে। ভালো থাকেন, ধন্যবাদ সুন্দর স্যার থাকেন, আপনাকে। সবাই ভালো থাকেন। আমিন। ধন্যবাদ স্যার। ওকে। সেলিম কাটো।